আর হয়তো খুব বেশি হলে ৩ থেকে ৪ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে চলেছি। এর মাঝখানে একটার পর একটা ঘটনা যাতে সরকারকে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে, সেটা আপনি আরজিকর কাণ্ড বলুন বা এই যুবভারতীতে মেসি কাণ্ড বলুন, তার মধ্যে এসআইআর হয়ে গেল। এইরকম একটা অবস্থায় আপনার কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি ক্ষমতা রিটেন করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন? দেখো, স্বাভাবিক নিয়মে যদি ভোট হতো তাহলে তো আমি একবারে চোখ বুজে বলে দিতে পারতাম যে অবশ্যই রিটেন করবে। কিন্তু যেহেতু এবার একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে ভোট হচ্ছে, কারণ এই যে এসআইআর এর টার্গেট পয়েন্ট তো আসলে পশ্চিমবঙ্গ। যদি স্বাভাবিক পরিস্থিতি হতো তাহলে আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে তৃণমূলই জিতবে। তাহলে আপনি এমনি ধরে রাখুন, এই মুহূর্তে আমি এই সমস্ত অস্বাভাবিক পরিস্থিতিকে মাথায় রেখেই বলছি যে সাংগঠনিকভাবে কি তৃণমূল সেই রকম শক্ত সামর্থ্য রয়েছে যে আবারও ক্ষমতায় আসতে পারে? আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ সেইটা নিয়ে কোনো ইয়ে নেই। তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা অনেক কিছু আছে, সাংগঠনিক বা ইয়েতে অনেক খামতি আছে। কিরকম? প্রথম খামতি হচ্ছে, দেখো, তৃণমূলের যে সমালোচনাগুলো যে বাজারে আছে তার তো সবটাই একেবারে মানে মিথ্যা প্রচার, তা তো নয়। এই যে তোলাবাজি 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 যেটা হয়, তোলাবাজি সারা ভারতবর্ষ জুড়েই হয়। যেখানে তুমি এই টেন্ডার ফেন্ডার এই সমস্ত, সেখানেই কাটমানি, সেখানেই এখন ব্যাঙ্গালোরে ইলেকশনের আগে এটা পরিষ্কার সেটা মানে রিপোর্ট ছিল যে 40% ওদের একদম বাঁধার দর ছিল, বুঝেছো? 40% দিতে হবে, মানে সেই সকল পক্ষী মৎস্যভক্ষী মৎস্যরাঙী কলঙ্কিনী। হ্যাঁ, কোনো কোনো জায়গায় সেটা 50% হয়ে যাওয়ার ফলে অনেকেই আছে যে তারা লাভই করতে পারে না, দেনার দায়ে তারা সুইসাইড করতে বাধ্য হয়। মানে এই ঘটনাও আমরা ওই ব্যাঙ্গালোরে ইলেকশনের আগে শুনেছি। ব্যাঙ্গালোর অত্যন্ত একটা শিল্প সমৃদ্ধ এবং উন্নত, সেখানেও কিন্তু তোলাবাজি আছে। আমাদের এখানেও তোলাবাজি আছে। হ্যাঁ, আমাদের এখানে কোনো তোলাবাজি হয় না এটা তো বলা যাবে না। তোলাবাজি এখানেও আছে। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে সাংগঠনিক ভাবে এই যে ওকে পেটাচ্ছে, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, আমি বলছি না যে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কোনো মেকানিজম আছে। গোষ্ঠীদ্বন্দ্ব তো সব দলেতেই রয়েছে। সিপিএম এর মতো দলেতে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সবকিছু ভালো মন্দ গেল। মানে তপন শিকদার জিতে গিয়েছিল, অমিতাভ নন্দী হেরে গেল। আমি সেটা বলছি, আমি বলছি যে তার সত্ত্বেও 34 বছর ধরে তারা তো জিতে এসছে তো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই রকম ভাবে কোনো মেকানিজম না থাকলেও তুমি এটাকে কন্ট্রোল করার একটা একটা আইনি পদ্ধতি একটা তোমাকে রাখতে হবে হাতে। আমি জানি মানুষের যা চরিত্র, যা সাইকোলজিক্যাল যে ফেনামেনা যা আছে, তাতে তুমি একেবারে মানে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার মতো সম্ভব না, অবস্থা থাকে না। হ্যাঁ, আবার তৃণমূলের মতো দলে এরা মারপিট করে মরে, কিন্তু আবার দেখা যায় নির্বাচন আসলে সব একসাথে হয়ে আবার লড়ে যায়। আর সিপিএম এর মধ্যে কিন্তু যেহেতু ওই গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি পর্যায়ে যায় না, তা কিন্তু তাদের ভেতরের এই রাগটা এমনই থাকে যে তারা অন্যভাবে সেটাকে পুষিয়ে নেয়। হ্যাঁ, তো এইটার জন্যই আমার যেটা সাজেশন সেটা হচ্ছে তৃণমূলে দেখো কোনো সাংগঠনিক নির্বাচন হয় না। হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি যদিও একটা করা হয় এবং এই নির্বাচন কমিশন একটা টাইমলাইন বেঁধে দিয়েছে যে এই সমস্ত রাজনৈতিক দলকেই তাদের সংবিধান এবং আভ্যন্তরীণ নির্বাচনের রিপোর্ট পাঠাতে হবে। ওগুলো সব অফিসিয়াল, ওগুলো উপরে দেখানোর ব্যাপার। কিন্তু আসলে তুমি যদি একটা স্ট্রিমলাইন না করো যে আমি বুথ লেভেল থেকে আমি একটা ওখানে নির্বাচনের মাধ্যমে একটা কমিটি তৈরি করব, এবং আমাদের এখানে তৃণমূলের মধ্যে তুমি দেখো কোনো মেম্বারশিপের কোনো ইয়ে নেই, ব্যাপারই নেই। না, সেটা তো ধরে রাখুন রেজিমেন্টেড পার্টিতে এই জিনিসটা হয়। রেজিমেন্টেড না, রেজিমেন্টেড বলে না, এটা যে কোনো ভদ্রলোকের পার্টিতে এটা হওয়া উচিত। ওই তো বলছি যে কোনো তোমার একটা সভ্য সংখ্যা থাকবে, তোমার একটা সভ্য ইয়ে থাকবে, লিস্ট থাকবে, এবং সেই অনুযায়ী তোমার বুথ লেভেল থেকে আরম্ভ করে মানে লোকাল লেভেল বলো, বিধানসভা লেভেল বলো, এই সমস্ত লেভেলগুলোতে তোমার নিয়মিত ভোট হওয়া দরকার। এবং আমি মনে করি যে তোমার লোয়ার লেভেলগুলো মানে বিধানসভা লেভেল বা তারও নিচবর্তী এলাকাগুলো, এখানে প্রতি বছর ভোট হওয়া দরকার। আর ডিস্ট্রিক্ট লেভেলে 2 বছরে একবার ভোট হওয়া দরকার, এবং মানে একেবারে মানে রাজ্য লেভেলে 4 বছরে একবার ভোট হওয়া দরকার। এবং এই যে এটাও আমি বলছি না যে তৃণমূলের মতো দলে যদি তুমি একেবারে ধরো মানে 15 জনের একটা কমিটি তৈরি হচ্ছে, হ্যাঁ, 15 জনের কমিটির মধ্যে 15 জনই একবার সবই মানে তুমি যদি নির্বাচনে দিয়ে দাও তাহলে দেখা যাবে ওখানে যার জোর সেই 15টা পাস করিয়ে দেবে। ঠিক এই জন্যই ওইটা না করে আমি বলছি 15 জন যদি হয়, ওখানে তুমি মানে এটা কিছু নমিনেটেড কিছু ইলেক্টেড, হ্যাঁ, মানে হাইব্রিড সিস্টেম রাখতে হবে। এইটাই আমারও কথা, এটা যে 66-33 এরকম একটা কিছু করো ওই সংসদের মতো, বা
সেটা সেটা মানে অ্যাকচুয়াল কি করলে ভালো হয় সেটা চলতে চলতে দেখতে পারে। প্রথমে 50 দিয়েও শুরু করতে পারে, হ্যাঁ, কিন্তু একেবারে উচ্চতর কমিটির হাতের বাইরে চলে না যায়, মানে কেউ মস্তানিতে গিয়ে পুরোটা ইয়ে করলো, এটা করতে না পারে। কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থা থাকা হোক, মানে ওখানে কে পপুলার, হ্যাঁ, কে দলের প্রতি লয়াল, এটা তো বোঝাই মুশকিল হয়ে যায়, তাই না? আজকে এই জন্য সাংগঠনিক ইয়েটা খুব জরুরি, এবং এইটা যদি ওপর থেকে একটা মানে ইয়ে থাকে যে আমার এতজন সিলেক্টেড আর এতজন ইলেক্টেড, এরা ফাংশন করবে, তাহলে দেখবে একটা সুষ্ঠুভাবে একটা চলার ইয়ে চালু হবে একটা। হ্যাঁ, তাতে কি হবে, তাতে না যা খুশিতেই করতে পারবে না, সেটা তোমাকে একটা নিয়ম। আর প্রত্যেকটা জায়গায়, যেমন ধরো ডিস্ট্রিক্ট লেভেলে, একদম এই তলার লেভেলে সম্ভব না, ডিস্ট্রিক্ট লেভেলে একটা হচ্ছে ওই মানে দুর্নীতি বিরোধী একটা কমিটি, আর একটা শৃঙ্খলা পরায়ণ কমিটি, শৃঙ্খলা রক্ষা কমিটি, এগুলো সব এগুলো অফিসিয়ালি আছে, কোনো মানে ফাংশনাল না, হ্যাঁ, সেইভাবে ফাংশনাল না, খুব ইয়ে হলে হয়। যাই হোক, কিছু তো রয়েছে, এই তো অনেক জায়গায় আপনি দেখে থাকবেন যে এর মাঝখানেই বেশ কিছু পৌরসভার এমনকি পৌর প্রধান তাদেরকে সরানো হয়েছে, বেশ কিছু পঞ্চায়েতের সেগুলো যা হয়েছে সবই এগুলো ওই কমিটির ইয়ে না, সব আইপ্যাকের ইয়েতে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার যে এই আইপ্যাক নামের এই সংগঠনটাও রয়েছে তৃণমূলকে সাংগঠনিকভাবে, মানে এটা সংগঠন না, এটা অ্যাকচুয়ালি একটা কর্পোরেট কোম্পানি, এরাও রয়েছে তৃণমূলকে সাংগঠনিকভাবে সহযোগিতা করার জন্য। মানে তারা যে সার্ভে করছে, আপনি যে কথাটা বললেন যে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি, যে কে শৃঙ্খলাটা বজায় রাখছে বা কে দুর্নীতি করছে কি করছে না, দুর্নীতি দমন শাখা, এই কাজগুলো কিন্তু তারা করছে। তো আপনার কি মনে হয় না যে সেটা যথেষ্ট? এটা যথেষ্ট নয়। এইটা যেহেতু এইখানে নির্বাচিত ওই ব্যবস্থাটা নেই, তার ফলে এই পদ্ধতির মধ্যে চলতে হচ্ছে। একটা কর্পোরেট ইয়েকে দিয়ে বা এরকম একটা বেসরকারি তদন্তকে দিয়ে, সেটা কতটা মানে এটা যে কারো পয়সা খেয়ে তাদের হয়ে কাজ করবে না, হ্যাঁ, সেটা তুমি কি গ্যারান্টি দিতে পারো, তাদের কি লয়ালিটি আছে বা তাদের কি ইয়ে আছে? হ্যাঁ, সুতরাং এইটা কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, এই পদ্ধতিটা এগুলো হচ্ছে অ্যাডহক পদ্ধতি হতে পারে, হ্যাঁ, যে এগুলো মানে এইভাবে একটা দল চলতে পারে। প্রথম কথা এটা। আর 2 নম্বর কথা আরেকটা হচ্ছে, দেখবে এই যে তোলাবাজি নিয়ে এত যে ইয়ে হয়, এই তোলাবাজির পিছনেও মানে মানে এটা খানিকটা না মানুষকে না ঠেলে দেওয়া হয়। আমি এক ভদ্রলোকের গল্প জানি। সে ভদ্রলোক একজন পঞ্চায়েত প্রধান, অত্যন্ত পপুলার, অত্যন্ত দুর্নীতি থেকে অনেক দূরে থাকা মানুষ, মানুষের ভালোভাবে কাজ করতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে যখন নাকি ধরো মমতা ব্যানার্জি একটা যাচ্ছে ওখান থেকে উপর থেকে ফরমান এলো, তোমাকে ওখানে একটা বড় একটা গেট করতে হবে। এবার একটা উনি বলছে যে আমাকে যদি গেটটা করতে হয়, একটা গেট করতে গেলে আমার 2-5 হাজার টাকা খরচা হয়ে যাবে। হ্যাঁ, আমি 2-5 হাজার টাকা কোথায় পাবো? আমাকে তো তাহলে গিয়ে ওই মানে ওই ব্যবসায়ীদের কাছ থেকে আমাকেও তো তুলতে হবে। এখন এইটা যদি আমি আমার লোকজনকে বলি, তখন তো তারা এইটা সুযোগটা পেয়ে যাবে, ঠিক, তখন তো আমি আর এরপরে চেক করতে পারবো না। কিন্তু কল্যাণ দা, আমি আর একটা জিনিস বলবো, আপনি একটু আগে বলেওছেন যে অন্যান্য রাজ্যেও এই জিনিসগুলো হয়, আপনি উদাহরণ দিয়েছেন ব্যাঙ্গালোরের মতো, মানে কর্ণাটকের মতো রাজ্যের কথা, বিহারের উদাহরণ দিয়েছেন, কিন্তু ওইসব জায়গায় ব্যাপারগুলো অনেক বেশি যেন নর্মালাইজড, মানে এই যে রাজনেতারা দুর্নীতি করছে, এটা যেন ওদের কাছে খুব একটা সহজ ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এতটাই রাজনীতি সচেতন যে এইরকম কোনো ঘটনা আমাদের নজরে এলে বা কোনো খবরে এলে সেটা নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে আগ্রাসী হয়ে যাই, রাজনৈতিকভাবে বিভিন্ন লড়াই, আন্দোলন, বিক্ষোভ শুরু হয়ে যায়। হালেই আপনার দিল্লির মুখ্যমন্ত্রী বলুন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলুন, তাদেরকেও জেলে যেতে হয়েছে, এবং সেগুলো দুর্নীতি বা এই ধরনেরই কিছু না কিছু অভিযোগে, এগুলো সব মিথ্যা কেসে ফাঁসালেও কিন্তু সেইটার কোনো রিয়াকশন সেখানে পাবলিক লেভেলে সেরকম দেখা যায়নি। আজকে পশ্চিমবঙ্গেতেও দুর্নীতি হয়েছে কিনা সেটা কে বিচার করবে? বিচারটা নিশ্চয়ই ওই টিভি চ্যানেলে বসে সন্ধ্যেবেলা যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা বিচার করবে না, বিচারটা আদালতে হবে। এবং সেই বিচারের নিরিখেতে দেখতেই পাওয়া যাচ্ছে যে তৃণমূলের যাদের উপর আঙুল তোলা হয়েছে তারা একটার পর একটা তো বহাল তবিয়তে বেরিয়ে আসছে। তো কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের মানে বাইরে যদি 100 হয়ে থাকে, তৃণমূলে হয়তো 5 কি 10, সেটাতেই একদম প্রবল বিক্ষোভ, মানে বিপ্লবে উত্তাল হয়ে উঠছে শহরের রাজপথ। মানে এই ব্যাপারটা তো তৃণমূলকে বিপাকে ফেলার জন্যই হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এইটাকে কাউন্টার করবে কিভাবে? আমাদের তৃণমূল মানে রাজত্বের আগে ছিল সিপিএম এর রাজত্ব। সিপিএম এর রাজত্বে চুরিচামারি হতো না? অবশ্যই প্রচুর চুরিচামারি হয়েছে, কিন্তু সেইটা নিয়ে যে খুব বিশাল করে কিছু হয়নি। তার কারণ সেটাই আমি বলতে চাইছি, তার কারণ হচ্ছে যে
তাদের আমলে হুম। একেবারে রুটিন করে হুম। হয় 6 মাস 1 বছর বাদে বাদে এমন এমন সব বড় বড় কাণ্ড ঘটতো, হুম। গণহত্যা হুম। বা এই ধরনের বিশাল কাণ্ড ঘটতো। হুম। মানে সেখানে এই দুর্নীতি ফুর্নীতিগুলো না সাইড লাইনে চলে গেছে, মানে এগুলো কোনো মাথা না, এটাও যেমন ঠিক। মাথা তুলতে হয়। আরেকটা জিনিস কি আপনি এটা অস্বীকার করতে পারবেন যে সিপিএম এর সময় ওরা যে চুরি করতো, ওদের বাঁ হাত চুরি করলে ডান হাত জানতে পারতো না। আর তৃণমূলের ক্ষেত্রে চুরি নয়, আপনি হয়তো এই যে একটু আগে যার কথা বললেন, একজন অত্যন্ত সৎ এবং সাধারণ একজন জনপ্রতিনিধি, তাকে যখন এই রকম কোনো রাজনৈতিক কাজই করতে হচ্ছে, তার জন্য খরচ রয়েছে। আজকের দিনে একটা মিটিং করতে গেলেও একটা ভালো টাকা খরচ রয়েছে। আমরা যেসব ছোটখাটো পথসভা করি, সেই ছোটখাটো পথসভার জন্যই আজকে 3-4 হাজার 5,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এখানেই আমার এই একটা যে অর্থনীয় বলার আছে। এই যে খরচটা, সেই খরচটা আপনি রোজ করতে পারবেন না। আপনি হয়তো মাসে একটা করলেন, কি 2 মাসে একটা করলেন। একটা গোষ্ঠী থাকলে সেই গোষ্ঠীও হয়তো এরকম মোটামুটি সেরকমই করলে যে মাসে একটা করে সারা বছর ধরে করে গেল, এরকম ভাবে একটা হলো। কিন্তু যখনই আপনি একটা রাজনৈতিক দায়িত্ব পেয়ে যাবেন, তখন আপনাকে আরো নিয়মিত করতে হবে, আরো সংখ্যাটা তার বাড়তে হবে, ফ্রিকোয়েন্সিটা বাড়বে। সেক্ষেত্রে আপনাকে মানুষের কাছে সহযোগিতা নিতেই হবে, এবং সেই সহযোগিতার বদলে যারা ব্যবসায়ী হয়ে থাকে তারা তো ব্যবসায়ী বুঝবে, এবং সেই সহযোগিতার বদলে তারা কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, এবং সেই অ্যাডভান্টেজটা ব্যবসায়িক অ্যাডভান্টেজ, যে জিনিসটাকে আমরা ঘুরিয়ে দুর্নীতি বলি। হ্যাঁ, এই ধরো তৃণমূল এইরকম হয়তো সামান্য কিছু করছে, সেই জিনিসটাই করতে গিয়ে তারা এমন ফেলে ছড়িয়ে লাট করছে। মানে ওই যেটা বললাম, সিপিএম এর ডান হাত জানতো না বাঁ হাত কি করছে। না না না, তৃণমূলের ওগুলো প্রথম দিককার ব্যাপার। তৃণমূলের পরের দিকে পুরো ব্যাপারটাই ফেলে ছড়িয়ে লাট পরে করে। ওদের চোরাচুরি গুলো একেবারে লোকের মুখে, মানে লোকের চোখের সামনে দেখতে পেত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক। নেতা এলসিএস এর ভাই হুম। যে প্রমোটারি করছে, হুম। হ্যাঁ, এলসিএম এর ইয়ে হুম। আহ, জামাই সে প্রাইমারি চাকরি সে পাচ্ছে। একজন কি করছে, ওই ইয়ে থেকে মানে বাজার থেকে বসছে না, হুম। ওদের থেকে ওই লোন দেবো বলে ওই ওই 20 টাকা 50 টাকা এরকম করে তুলে দিলে, তারপরে একদিন সে ভেঙে গেল। হ্যাঁ, কোঅপারেটিভ হ্যাঁ। ব্যাংকগুলো তো তাহলে ওরাই লাটে তুলে নেতাকে জিজ্ঞেস দিয়েছে। করা হলো, তখন সে বলে কি তুমি আমাকে জিজ্ঞেস করে দিয়েছো? কোঅপারেটিভ ব্যাংকগুলো তো সিপিএমই লাটে তুলে দিয়ে গিয়েছিল। আমি এই কথা বলছি, এদের শেষের দিকে এদের দুর্নীতি একেবারে অতিষ্ঠ হয়ে গেছে লোক। কিন্তু এখন তুমি যদি সিঙ্গুর, নন্দীগ্রাম, পেটি এই সব হত্যা এই রেগুলার চলে, তখন এগুলোর জায়গা পায় না। এই যে ভদ্রলোকের কথাটা আমি বলেছিলাম, আজকে এইগুলোকে বন্ধ করা যায়। বন্ধ করা যায় এই জন্য আমরা দুটো আমার মানে প্রস্তাব আছে। তৃণমূল এখন ক্ষমতায় আছে, এবং তৃণমূলের এখন একটা ট্রাস্ট বাড়িয়ে ইচ্ছে করলেই লোকের থেকে 2, 1,000, 5,000, 10,000 করে তোলা, আইন মেনে, ইনকাম ট্যাক্সের আইন মেনে, হ্যাঁ, অন্যান্য দলগুলো যেভাবে তোলে, আইন মেনে তুলে তুমি একটা ভালো ফান্ড তৈরি করতে পারো। হ্যাঁ, কিন্তু সেই চেষ্টাটা নেই। এই যে আমাদের এখানে যে ইলেকশন প্রসেস, হ্যাঁ, ইলেকশন প্রসেসের জন্য এখন তুমি ওই ডিয়ার লটারি বলো আর যাই বলো, আর ও আদানি বলো, টাকা ছাড়া তুমি কেউ লড়তে পারবে না, একদমই না। কারো কেউ হয়তো 5,000 কোটি দিয়ে লড়ছে, কেউ হয়তো 500 কোটি দিয়ে লড়ছে। হ্যাঁ, কিন্তু তোমাকে টাকা জোগাড় করতে হবে যেখান থেকেই হোক। কিন্তু এইটা যদি সব দলগুলো যদি দাবি করে স্টেট ফান্ডিং করতে হবে, অর্থাৎ এখানে এই যে মানে আজকে তোমার হাজার হাজার কোটি টাকা আছে বলে তুমি একেবারে তারা জগজম্প করে দিলে প্রচারের নামে, হ্যাঁ, মানে এইসব বন্ধ করতে হবে। 2 মিনিট বাদে বাদে টিভিতে আপকা বার মোদি সরকার, এইসব চলবে না, কোনো প্রচার চলবে না। সরকার একেবারে নির্ধারিত করে দেবে, আজকে ওই পার্কে আপনাকে 8 ঘন্টার জন্য মঞ্চ দেওয়া হলো, আপনি প্রচার করুন। হ্যাঁ, ওই ওর 8 ঘন্টা চলে গেল, তারপরে হয়তো আরেকটা ছোট দলকে, নির্দলকে দিল, তারপরের দিন আরেকটা তৃণমূলকে দিল, কি আরেকটা বড় দলকে দিল, হ্যাঁ, বড় দলকে দিয়ে দিল, বা আর দুটো নির্দলকে পরে 15 মিনিট 8 ঘন্টা করে দিল। মোট কথা হচ্ছে, যদি স্টেট ফান্ডিং এর মানে বিষয়টা, এগুলো তো খুব একটা বেশি খরচ নয়, কারণ এর থেকে যে মূল নির্বাচনটা যে সংগঠিত করতে কত হাজার কোটি টাকা, মানে একটা আন্দাজ করলে বুঝতে পারবে বিশাল খরচ। তার তুলনায় এই প্রচারে, কিন্তু প্রচার বন্ধ করতে হবে। এই যে লোকে হাজার হাজার টাকা, কোটি টাকা খরচা করে তুমি যে এই যে জগজম্প করছো রাস্তা জুড়ে, পিছিল সব বন্ধ। সেশনের সময় মনে আছে একটা পোস্টার লাগালে তারা এই কেন এখানে কেন, মানে ওই জিনিস করতে হবে। এখানে তুমি টাকার গরম দেখালে চলবে না। লোকে 5 বছর ধরে তোমাকে দেখেছে, যে শাসন করেছে তাকে দেখেছে, আর বিরোধী পক্ষ ভূমিকা পালন করেছে তাকেও দেখেছে। লোকে ওই বিচার বিবেচনা দেখে লোকে ভোট দেবে। তোমার এই মানে 2 মাসের 5 মাসের তোমার এই জগঝম্প দেখে লোকে ভোট দেওয়া উচিত নয়। হ্যাঁ, এবং এর থেকেও তো তোমার আরো দুর্নীতি আছে, হাতে হাতে ক্যাশ দেয়, কাইন্ড দেয়, অমুক নানা জায়গা, সেগুলো কতটা কি, মানে পরিবেশটা যদি চেঞ্জ হয় তখন ওগুলো বন্ধ হয়ে যাবে, বুঝেছো তো? তো আজকে এইরকম ভাবে যদি একটা ট্রাস্ট করে, ট্রাস্টের মধ্যে দিয়ে, তাহলে এই সমস্ত খুচরো ছোটখাটো মিটিং ফিটিং হ্যান ত্যান এগুলো ইজিলি এগুলো করতে পারে। কাউকে দুর্নীতির মানে ওই ছেলেকে বলতে হবে না যে যা তুই গিয়ে আমাকে 1,000 টাকা তুলে দে, কি 10,000 টাকা তুলে দে, আমাকে এখানে একটা বড় গেট বানাতে হবে। হ্যাঁ, তো সে এখন যখন 10,000 টাকা তুলবে, 20,000 টাকা তুলে নিয়ে 10,000 টাকা পকেটে ঢোকাবে। এইভাবে তুমি তো তাকে স্কোপ করে দিচ্ছ। হ্যাঁ,
তো সুতরাং আজকে এই সব বিষয়গুলো যদি ভাবা উচিত। হুম। আর যে কোনো সরকারের একটা সাফল্যের দিনে দুটো দিক থাকে। একটা হচ্ছে আইনের দিকটা দেখা, হুম। যেটা আমাদের এই চূড়ান্তভাবে ফেলিওর তৃণমূল কংগ্রেস। হুম। আরেকটা হচ্ছে মিডিয়া। হুম। মিডিয়া যেভাবে মানে পিছনে লাগে, হুম। অবশ্যই এটা এখন এটাকে আমি মিডিয়া তো অ্যাকচুয়ালি বিরোধী ভূমিকা না, পালন করাটা মিডিয়ার একটা না, কাজ, না, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তারা বিরোধী নয়, হ্যাঁ, তারা সরকারেরই সেই আরেকটা জন্য আমি পার্টের মিডিয়ার ভূমিকা। ব্যাপারটাকে আমি অত এখন তুলছি না, কারণ একদম। মিডিয়ার কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তারা হ্যাঁ, গদি মিডিয়ার ভূমিকা পালন মিডিয়ার করছে। ক্ষেত্রে এরা আর চতুর্দিকেই সব জায়গায় হচ্ছে। আপনি আইনের ক্ষেত্রে যেটা বলছেন, আমরা তো এই সদ্য দেখলাম ক্যালকাটা হাইকোর্টের যে ক্লাব ইলেকশনটা হলো, সেই ইলেকশনেতে আরে ওখানে মলয় ঘটক আর গোষ্ঠীদ্বন্দ্বের খেলাই তো এরা অস্থির হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, তো এগুলো যদি না সামলাতে পারে তাহলে আপনি কি করে কি হবে? আপনি একটু আগেই যেটা বললেন যে তৃণমূলের সব থেকে মুশকিলের জায়গা হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্বের যে ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু এখানেও সেই জিনিসটা ওই জন্যই বললাম, ওইখানে এই যে সাংগঠনিক ধাঁচাটা নেই, হুম। ওইটা থাকলে পরে তুমি কি একদম পারবে না তা আমি বলছি না, যে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব সব ভুলে যাবে সবাই, এটা মানুষের ক্যারেক্টার, এটা হয় না। হ্যাঁ, তুমি আমি বেশি একদিন চলতে গেলে একদিন পাওয়ার থাকলে আমার এইটা ভুল হচ্ছে, তুই বলো আমার এইটা ভুল হচ্ছে, এই হবেই। কিন্তু একটা নিয়ম থাকবে যে তোমাকে এই যে কমিটির সিদ্ধান্ত মেনে চলতে হবে। হ্যাঁ, এই নিয়ম একটা মধ্যে চললে বিষয়টা অনেকটা কন্ট্রোল হয়। হ্যাঁ, একদম উড়ে যাবে না, কিন্তু কন্ট্রোল হয়। আপনি তো তৃণমূল কংগ্রেসটা সরাসরি করেন না, কিন্তু তা সত্ত্বেও আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন, যে সাজেশনগুলো আমার তো শুনে মনে হলো যে এটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই একটা পজিটিভ দিক খুলে দিতে পারে। কিন্তু তবুও আপনার আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর মুখ্যমন্ত্রী থেকে গেলেন, তার আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, বিরোধী দলনেত্রী, সব সব ব্যাপারগুলো বাদ দিন, 15 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন এবং বর্তমানে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে একেবারে আপোষহীন লড়াই করার মতো কেউ যদি থাকে, যে একেবারে স্ট্রিট ফাইটারের মতো লড়াই করতে পারে, সেই নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয়ভাবে বিজেপির বিরুদ্ধে যত লড়াই দানা বাঁধার চেষ্টা করা হচ্ছে, সেটা ইন্ডিয়া জোটের নাম করে হোক বা পূর্ববর্তী ইউপিএ জোট, কোনোটাই সেইভাবে দানা বাঁধছে না এবং বারবার সেই জোটগুলো ভেঙে যাচ্ছে, সঙ্গী সাথীরা ছেড়ে পালাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইটা তিনি দিয়ে যাচ্ছেন। তা আপনার কি মনে হয় না যে এই 26-এর নির্বাচনেতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের স্বার্থে উনি এই ভোটটা জেতার পর এখানের রাজ্যপাট তার ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে সর্বভারতীয় লেভেলে বিজেপির বিরুদ্ধে আবার সেই আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে অবতীর্ণ হন, তবে গিয়ে এই বিজেপির জগদ্দল পাথরটাকে সরানো সম্ভব হবে? আমি ধরে রাখছি তার বয়স হয়ে গেছে, প্রায় 70-এর কাছাকাছি হয়ে গেছে, সেটা ধরেই আমি কিন্তু এটা বলছি, কিন্তু আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাটিটিউডটা কিন্তু সেই রকমই রয়ে গেছে, স্ট্রিট ফাইটার অ্যাটিটিউড। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবাইকে নিয়ে চলার, হ্যাঁ, সবাইকে নিয়ে চলার ইনক্লুডিং কংগ্রেস, কারণ কংগ্রেসকে যেহেতু সবচেয়ে বড় দল, তাকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, তুমি যদি এখন এই মানে একটা যে মানসিক দূরত্ব আছে সেইটাকে যদি জেতার পরে মানসিক দূরত্বটাকে ও যদি একটু এগিয়ে গিয়ে সেই মান অভিমান বলো বা যা দূরত্ব আছে সেটাকে যদি ইয়ে করতে পারে, তাহলে পরে আর যার যোগ্যতা আছে না, সে অটোমেটিকলি সবাই বলবে যে হ্যাঁ মমতা দি এটা ইয়ে করুন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে মানে সবাইকে নিয়ে চলতে পারলে একরকম, আমি মনে করি মমতা ব্যানার্জি যদি সে রেসপন্সিবল ভূমিকা পালন করে, তাহলে অবশ্যই যদি সমর্থ হন, তাহলে অবশ্যই তিনি ইতিহাসে একটা বিরাট বড় কাজ করবেন। কারণ মোদির মতো এরকম খতরনাক শাসক আমরা আগেও দেখিনি, ভবিষ্যতে আর কবে মানে আশা করি আর দেখার হবে না।